বন্দি জীবনটাকে ভালো লাগে না, বন্ধুরা সব গেছে চলে কোথায় জানি না। মনে পড়ে তাই হাতটা বাড়াই, বন্ধু তোমারই খোঁজে, বন্ধু তোমারই খোঁজে। বন্ধুত্বের আহ্বানে আবারও শুরু করছি আমাদের বিশেষ আয়োজন বন্ধু তোমারই খোঁজে। ইভান স্যার আপনাদের সাথে আছে এবং কথা দিয়েছিলাম এ সপ্তাহেও বিশেষ কোনো মানুষের বন্ধু এবং বন্ধুত্বের দিনগুলো নিয়ে এনটিভির পর্দায় হাজির হব। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা প্রকৃতির মাঝে যাই, কিন্তু হুট করে হয়তো মনে হচ্ছে আজ কোথায় আছি, আজ এমন একটি জায়গায় আছি এবং এমন একজন মানুষের সাথে আছি, নিশ্চয়ই বাকিটার সময় আপনারও ভীষণ রকম ভালো কাটবে। আজ আমাদের যে মানুষটি অতিথি, তিনি ব্যান্ড জগতের জীবন্ত কিংবদন্তি আর রিয়েল রকস্টার আয়ুব বাচ্চু। নিশ্চয়ই আপনার মুখেও হাসি ফুটে গেছে এবং শুধু তিনিই নন, শুরু থেকেই তার একজন বন্ধুকে নিয়ে তার গল্প এবং অন্য অন্য বন্ধুদের গল্প আপনাদের সামনে তুলে ধরবো। চলুন দর্শক, আমন্ত্রণ জানাই আ গ্রেট এবি-কে। স্বাগত ভাইয়া। থ্যাংক ইউ ইভান। কেমন আছেন? এই তো ভালো আছি রে। শুরুতে বলি যে অনুষ্ঠান শুরুর আগে আমরা কথা বলছিলাম যে কোনো বন্ধুকে নিয়ে প্রথম আপনার আমার জীবনের প্রথম প্রোগ্রাম। একটু বন্ধুর কথা আপনার মুখ থেকেই শুনতে আমার চাই। বন্ধু নিজেকে পরিচয় করুক, এটা অনেক বেশি অ্যাট্রাক্টিভ, বিকজ আমি জীবনে অনেক কিছু তার কাছে শিখেছি এবং জীবনবোধটাও শিখেছি, এবং আমার সাথে তার যে বন্ধুত্ব, আরেকজন বন্ধু আছে যেখানে আশপাশে আছে, আচ্ছা, এবং উই হ্যাভ আ রিলেশন লাইক, এই ফ্রেন্ডশিপটা ইজ মোর দ্যান ফ্রেন্ডশিপ। কিছু কিছু বন্ধুত্ব কিন্তু বন্ধুত্বর ঊর্ধ্বে হয়, তা আমাদের বন্ধুত্ব কিন্তু ওরকমই। এই ঝগড়া, এই বিবাদ, এই আপন, এই পর, এই দুঃখ, এই কষ্ট, এই সুখ, এই ভালো লাগা, ওয়ান অনলি মোহাম্মদ আলী ভাই আমার পাশে আছে। আলী ভাই, আপনার কাছে একটু শুনি আপনার কথা। আসলে এই বন্ধু সম্পর্কে আমি কি বলবো, আমি এবি সম্পর্কে বলতে চাই। আজকে যিনি এবি, তিনি ছিলেন এক সময়, ওনার একটা নিক নেম আছে, এই নামটা হয়তো উনি কোথাও বলেননি, আমি প্রথম বলছি। তার নাম হচ্ছে বাঁশি। বাঁশি, আমরা রবিন জানতাম, এটা বিভিন্ন জায়গায় পেয়েছি। বন্ধুরা ওরাই দিত, কিন্তু বাঁশি কেন রাখতো এটা বল। হ্যাঁ, বাঁশি নামটা ওর বাবা ওকে খুব চুমু খেত, খুব আদর করে চুমু দিত। ওর নানি এটা ফলো করছে, কেন চুমু দেয়, তাহলে তার একটা ভিতরে কোনো একটা বিষয় আছে। তখন উনি আবিষ্কার করলেন, ঠিক আছে, বাঁশিকে তো সবাই চুমু দেয়, বাঁশি তো মুখে লাগে, তো বাঁশি ডাকলে কেমন হয়, এই বাঁশি হয়ে গেলাম। এই বাঁশি শুধু বাবাই না, বোধহয় সবাই আত্মীয়স্বজন সবাই শুরু করলো। আবার আমার দুই গালের বস্তা বাড়ো আছে। এটা একটা মজার বিষয়। আচ্ছা ভাই, আপনার কাছে একটু ছোটবেলার কথা শুনতে চাই। ছোটবেলায় এই বন্ধুর কথা তো শুনবই, যখন একটু খেলার সাথী হয় কিংবা বন্ধু না হয়তো, যাদের সাথে একটু দুরন্তপনা বা খেলার সাথী, সেই সময়ের কথা মনে পড়ে কিনা? হ্যাঁ, অ্যাবসলিউটলি। ইভেন আমি ছোটবেলায় একটু ইন্ট্রোভার্ট ছিলাম। আচ্ছা, আমি মোরলি ওয়াজ ইনটু লিসনিং মিউজিক এবং গিটার বাজানোর একটা স্বপ্ন, গিটার হিরো হওয়ার একটা স্বপ্ন, গিটারটা কীভাবে বাজে, এসব করতে করতে মিউজিক্যালি মুভ করতে করতে দে অল বিকাম ইন ওয়ান বাঞ্চ। আই হ্যাভ ভেরি গুড নাম্বারস অফ ফ্রেন্ডস। ও মিকি, নওশাদ, মিজান, দুলাল, মহসিন, এরকম একটা বিশাল গ্রুপ হয়ে গেল আমাদের বন্ধুত্বের। এবং মোহাম্মদ আলীর সাথে আমার যেটা রিলেশন আর দুলালের সাথে যেটা রিলেশন, এটা হচ্ছে একদম অ্যাবসলিউটলি অন্য একটা ফিলিংয়ের ব্যাপার। কখন রাত ফুরিয়ে গেছে আমরা টের পাইনি। রিক্সা নিয়ে আমি আর দুলাল ভাই ওনাকে নামাতে যেতাম বিবিরহাটে, আমরা তিনজনে কিন্তু একটা জুটি, ওনাকে নামাতে যেতাম, উনি আবার ওই রিক্সায় আমাকে নামাতে আসতো। হ্যাঁ, এইভাবে কিন্তু আমাদের রাত চলে যেত। আচ্ছা, এবং এক পর্যায়ে গিয়ে ওনাকে আসলে যেতে হতো আর আমাকে ফিরতে হতো। অ্যান্ড দিস ওয়াজ আ মেমোরি ফর এভার ইন লাইফ। কারণ জীবনে কিছু স্মৃতি আছে যেগুলি কখনো ভোলা যায় না, আর এই মানুষটা আমার প্রতি অনেক বড় একটা অবদান আছে, এটা উনি বলুন না। কার প্রতি অবদান আছে সেটা বড় বিষয় নয়, বিষয় হলো একসাথে থাকতে পেরেছি। এখন 30 ইয়ার্স ব্যাক, আমরা 30 বছর, মানে 38 বছরের বন্ধুত্ব, আর বেশি, প্রায় 40 ইয়ার্স। সেই আর্লি ডেজ গুলোর কথা মনে আছে কিভাবে ফ্রেন্ডশিপটা? হ্যাঁ, সবগুলোই মনে আছে। তাকে আমি প্রথমে গিটার হাতে যখন দেখি, তার বাসায় তখন খুবই দুর্লভ একটা জিনিস ছিল, ক্যালোস সান্তানার একটা পোস্টার লাগানো ছিল। তখন আমার মনে হয় স্কুলে 8-9 এরকম পড়ে। আমি তখন ক্যালোস সান্তানার ছবি দেখলাম, আমি বললাম কি তুমি কি গিটার, বলে আমি ওকে ফলো করছি। তো ও কিন্তু ওই সান্তানার ব্ল্যাক ম্যাজিক ওম্যান তখন খুব ইয়ে ছিল, ওই একটা টুইন ওয়ান ছিল যেখানে
ফিতা চলতো, সে ওটা শুনে শুনে সারাক্ষণ এটা দিয়ে ওঠাতে চেষ্টা করতো। আমার একটা বাসায় একটা সঙ্গীতের একটা ইয়ে ছিল, হ্যাঁ অ্যাকোস্টিক গিটার ছিল আমার বাসায়। উপরে তারা ছিল মিকি মান্নান, সে তার ফাদারও গায়ক ছিল, গায়িকা ছিল তখনকার রেডিওর। তো তারাও সুর টুর করতো, একসাথে আমরা যুক্ত হয়ে গেলাম, তখন থেকে যুক্ত হয়ে গেলাম। ও সান্তানার প্রত্যেকটা গান, প্রত্যেকটা গিটারিং সে এত বেশি রক্ত করলো। আরেকটা বিষয় ছিল, আমরা প্রতিদিন ওই স্টেডিয়ামের পাশে দারুল কাবাব যেখানে হ্যাপি গিয়েছিল, হ্যাঁ হ্যাপি নিলয়, হ্যাঁ লাখি ভাই আমাদের খুব প্রিয়। লাখি ভাইও অনেক সময় আসলে ওখানেই বসছে, হ্যাপি আসছে গিটার নিয়ে, অত বাছুর থেকে নিয়ে খুব শেয়ার হতো তখন। তখন মিউজিকটা খুব খুব শেয়ার হতো, মানে সো আপনাদের ফ্রেন্ডশিপের মাঝখানে গিটার মেক্স এ বিগ রোল। হ্যাঁ ইটস এ বিগ রোল। আমিও টুংটাং বাজাতাম, আমাদের কিছু হ্যাঁ আমি একসময় সোলসো বাজাতাম বেস গিটার। সেও আমাকে সব জায়গায় সে প্রমোট করছে, আমাকে নিয়ে গেছে, সাথেই রাখছে, না তোমাকে বাজাতে হবে, অন্য কেউ না, একটু পার্সোনালিটি করে রাখি। যাই হোক, হ্যাঁ আমি কিন্তু যেতাম, বাজাতাম একসাথে। আমরা কিন্তু সবাই মিউজিশিয়ান ছিলাম এবং সবাই মিলে বন্ধু, কিন্তু বিভিন্ন ব্যান্ডে বাজালো, কিন্তু আমাদের জেলাসি ছিল না, আমাদের কানেকশনটা ছিল খুব স্ট্রং। ইটস ভেরি রেয়ার নাউডেজ। আরেকটা জিনিস আমি আবিষ্কার করলাম অনেক বছর পরে, সে ভালো গিটারিস্ট, সব জায়গায় বলছে ভালো গিটারিস্ট সে, কিন্তু তাকে আমি বম মালে বলে ডাকতাম। তার গলায় বম মালের একটা বিশাল যে মোটা ভারী একটা বিষয় তার গলার মধ্যে এটা আছে। আমি তখন ওকে বললাম একদিন, তুমি বম মালের গানগুলো ট্রাই করো। বলে আমি গান গাবো না, আমি গিটার গাবো। আর নাও তুমি গান করো, দেখো না। তখন বাফেলো সোলজার, তারপরে নো ওমেন ক্রাই, কিছু কিছু গান সে রপ্ত করলো, টিউন সহ, গান সহ, একেবারে কপি। এরিক ক্ল্যাপটন, তারপরে ওয়ান্ডারফুল টু নাইট, বোনো, উইথ অর উইদাউট ইউ। আমরা কোন ব্যান্ডের কোনো ঠিক নাই, হ্যাঁ, কিন্তু বাচ্চু খবর পেলে হতো, আরে চল, হ্যাঁ কি ওখানে গানের টানে গান হচ্ছে, আমরা ইনভাইটি নাকি নন ইনভাইটি আমরা কিছুই জানি না, আমরা চলে গেছি। আর আমাদেরকে দেখছে একটু সিনিয়র, ও তো ভালো বাজায়, ওর কাঁধে ওই গিটারিস্ট ছেড়ে দিছে, তাদের জন্য আরো পাওয়া হয়ে গেছে। তখন সেই আবার আমাকে টেনে নিত, তুই কোথাও বসে, তুই নাই একটা, হ্যাঁ আমি বেস গিটার নিতাম, বাজাতাম। উই ক্যান সে আপনি গিটারের বাইরে যখন গাওয়া শুরু করলেন, সেক্ষেত্রে ফ্রেন্ডসদের একটা বড় ফ্রেন্ডস বলতে ওনার, স্পেশালি আলী ভাই আমাকে পুশ করছে যে রেজ ইউর ভয়েস, তোমার কণ্ঠ ছাড়ো এবার, গিটার ইজ গুড, তোমার ভয়েসটা শুনতে চাই, অ্যান্ড সিং দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু সিং, অ্যান্ড তোমার কাউকে কপি করারও দরকার নেই, কিছু করার দরকার নেই, বি ইউ, জাস্ট বি ইউ। বাংলা গান করো, ইংরেজি গান করো, নিজের স্টাইলে করো। ও আরও কয়েকজনকে এরকম উৎসাহিত করছে যারা এই মুহূর্তে অনেক বড় স্টার আছে। ওয়ান্ডারফুল। বাচ্চা ভাই, লেট মি নো ওয়ান থিং, আপনি একটা বনেদি পরিবারে জন্মগ্রহণ করলেন অ্যান্ড সেখান থেকে মিউজিক করছেন। মিউজিক তো কিছুটা দুরন্তপনা বা পড়াশোনার হ্যাম্পারের একটা বিষয়ও থাকে। সো আমার আসলে জানতে ইচ্ছে করছে যে ফ্যামিলি থেকে একটা ডিরেকশন ছিল কিনা, কে আপনার বন্ধু হবে, কে হবে না, কার সাথে মিশবো। বন্ধুর ব্যাপারে আমার ফ্যামিলিতে কোনো বাধা ছিল না, বিকজ আমার মা বলতো আমার বাড়িতে ঘরে যত মুড়ি আছে তো তত বন্ধু আছে, এটা আমার মা বলতো। ওয়াও। অ্যান্ড আই লাভড ইট, কারণ মা জানতেন যে আমার ছেলে বন্ধু ছাড়া বাঁচবে না। আর আমার ঘরে কিন্তু এক্সট্রা ফুড রেডি থাকতো, যে বন্ধুরা খাবে, ছেলে বন্ধু নিয়ে আসবে, খাবে, ওরা অনেক কজন খাবে, আর একজন আসবে না, দুজন আসবে না, 8-10 জন তো মিনিমাম খাবে। অনেক কষ্ট দিয়েছে আমার মাকে এই গান বাজনা করতে গিয়ে। আমার মায় এক পর্যায়ে গিয়ে শেষমেশ আমাকে স্বীকারোক্তি দিলেন যে হ্যাঁ আমার ছেলে পারবে, করো বাবা। এই যে মহব্বতটা, এই যে মায়ের দোয়াটা, আমি হয়তো এখনও বেঁচে আছি মায়ের দোয়ায়, আমি হয়তো এখনও গিটার বাজাচ্ছি আমার মায়ের দোয়ায়, মা বাবার দোয়ায়। যদিও বা মা 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 তারপর বাবা, এটা আমাকে বলতে হবে এইভাবে। আমি 4টার সময় যখন শো করে বাড়ি ফিরতাম, আলী ভাই তো সব জানতো, ও আমাকে নামিয়ে দিয়ে যেত, নামিয়ে দিয়ে রিক্সা নিয়ে বিবিরাট চলে যেতেন। আমি অনেক কষ্টে বাসায় ঢুকতাম, আমার সিস্টেম ছিল দরজা টান দিব, হুক পড়বে, তারপর আমি লাগাবো। কিন্তু অদ্ভুত ব্যাপার, ইভান আমার মা কিন্তু ঠিকই জেনে যেতেন যে আমি এসছি বাসায়। এসছো? জি মা। তুমি তো খাও নি? না মা, কারণ আমি মায়ের হাতে খাবো এই জন্য খাই না কোথাও।
তো রাত 3টার সময় 4টার সময় আমার মা আমাকে খাওয়া দিবে, এটা আশা করাটা আমার জন্য এক ধরনের বোকামি। কিন্তু আমি তো আবার আশা করে বসে আছি যে মায়ের হাতে খাবো। সেই কাঁকরোলটা, সেই শুটকি দিয়ে আলুটা, সেই মূলা দিয়ে গরু গোশ, সেই ভুনা চিংড়িটা, গরুর বিভিন্ন পার্টস মানে নলা, সব আমাদের স্বপ্নগুলি সব মাই জানতো, আমার বা ওর বা আমাদের সবার। অবিশ্বাস্য হলো সত্যি, ওই রাত 3টা 3:30টায় আমার মা আমাকে খাইয়ে ঘুমাতে যেতে বলতো। তারপর একদিন আমি দেখেছি শুধু আমার মাকে, আমি খাওয়ার পর আমার মা খেতেন, বসে বসে রাত 3:30 4টার সময় খাচ্ছিলেন। অ্যান্ড ওই দিনের পর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আর মাকে জাগিয়ে রাখবো না, এবং আমি বলবো সবসময় বাইরে খেয়ে এসছি। তারপর থেকে আমি মিথ্যা হলেও বলতাম আমার মাকে যে না আমি তো খেয়ে ফেলছি। উনি জিজ্ঞেস করতেন তুমি খেয়েছো? না, কালকে তো তুমিও বসে থাকবা না, খেয়ে ফেলবা, আমি বাইরে খেয়ে এসছি। হয়তো খেতাম না, হয়তো খেতাম, বাট ডাজন্ট ম্যাটার। কিন্তু মাকে মানে ওয়েট করে রাখতে পারতাম না। তারপর ওটা অভ্যাসে পরিণত হলো, এবং মা আমার পাশে দাঁড়িয়ে গেলেন, চালিয়ে যাও। তারপর থেকে যেদিন মা হারা হয়ে গেলাম, তারপর সব হারা হয়ে গেল, কিছু নেই আর। এখন আমার যারা গান শুনেন বা মিউজিক শুনেন, তারা আমার সম্পদ, তারা আমার সব কিছু। সরি, মানে একটু মাঝখানে কথা বললাম এই কারণে যে আপনি বলছিলেন যে যখন সিটকানিটা পড়ে যেত মা টের পেতেন। খুব মন থেকে আমরা সবাই বিশ্বাস করি মা যেখানেই আছেন সেখান থেকেই টের পান, যে এখনো সাথেই আছেন। সব আমি যারা আমার গান বা মিউজিক শুনে থাকেন তাদের কাছে আমি অনুরোধ করব, পৃথিবীতে মা বাবা ছাড়া আর কিছু নেই আসলে। মায়ের চেয়ে বড় বন্ধুই হয়, আর মায়ের চেয়ে বড় কোনো বন্ধু নেই। মায়ের মনে একচুল পরিমাণ কষ্ট দিলে সেই কষ্টের জন্য অনেক বেশি কষ্ট পেতে হয়। এই হিসাবটা থেকে যায়, এটা আপনাকে নিয়ে ফিরতে হবে। এটুকু মনে রাখলে কিন্তু আপনি মায়ের মনে কষ্ট দিতে পারবেন না। এবং আমার বিশ্বাস যারা আমার গান শুনেন, আমার মিউজিক শুনেন, বা আমাকে ভালোবাসেন কিংবা বাসেন না, আমার এই কথাটা মন দিয়ে শুনবেন, মাকে অন্তত ভালোবাসুন, বাবাকে ভালোবাসুন। চলেন আমরা একটু মানে এত দুষ্টামি স্মৃতিতে যাই, আমরা একটু আবার হাসি খুশি হয়ে যাই। কিছু বিষয় আমি না বললে আজকে হয় না, যেহেতু এনটিভি সুযোগটা দিয়েছে। তার টিউন, সে যে টিউন করে, সে ইন্সপায়ার্ড হয়েছে ইংলিশ গান থেকে, এটা সত্যি। কিন্তু বাংলার যে গান, তার যে মানে তার রক্তের সাথে মিশে আছে, সেটা প্রকাশ পেল কীভাবে? তুমি প্রথম কয়েকটা গানের কথা বলো, ওগুলো ভীষণ সুন্দর গান। রক্তগোলাপ, খুবই সুন্দর গান। এই গানগুলোকে যদি তুমি আবার রিমিক্স করে বর্তমানের মিউজিক দিয়ে সাজাও তুমি, আমি মনে করি ওগুলো আবার সুপার ডুপার হিট হবে। এবং তোমার কিছু একক অ্যালবাম ছিল যেগুলোতে ভীষণ সুন্দর। ও বন্ধু, হ্যাঁ ও বন্ধু, হ্যাঁ ময়না রে ময়না, ও বন্ধু তোমায় যখনই মনে পড়ে যায়, মানে কান্না করে গাইতো সে। সেই গানগুলো এখন তুমি কেন করো না স্টেজে? আমি কিন্তু একটা গল্প আছে, আমরা একসাথে বাজাতাম তখন বন্ধুরা, আমরা দুবাই গেলাম একটা শোতে। দুবাইতে একটা শোতে রাতে বেলা আমি লিখছি, তো আমাকে বলছে কী করিস? আমি সে গান লিখি। তো গান লিখেছে এই গানটি, এক বসাতেই পুরো গানটা লেখা শেষ। বন্ধু তোমায় যখনই মনে পড়ে যায়, খুব সুন্দর তো টিউন। আমি সেই যে টিউন একটু গিয়ে শোনো, তবে ওরা তো ভুলে যাচ্ছে দর্শক। গাও। বন্ধু তোমার যখনই মনে পড়ে যায়, বুকেরই মাঝে বড় বেশি ব্যথা বাজে। আমার ইচ্ছে করে প্রাণ ভরে তোমায় দেখি, আমায় কথা দাও কখনো ছেড়ে চলে যাবে না। ও বন্ধু তোমার, এই তো
ভীষণ একটা সুন্দর গান, আপনারা যদি বলেন ভীষণ গান তখন হিট করে নাই, অথবা সে চাপা দিতে চাচ্ছে, আমরা চাপা দিতে না, আমরা আবার মনে হয় আলী ভাই আপনি একটু আগে যে গল্প শুনছিলাম যে ভাইয়া যখন গিটার থেকে আবার গাওয়া শুরু করলো আপনার ইন্সপিরেশনে, সো ভাইয়া আপনার এই কথাটা এখন রাখবে যে সেই গানগুলোকে আবার আমাদের সামনে উপহার দিবে। আজকে আপনি অনুষ্ঠানের মাধ্যমে সেটা বললেন, আপনার ভাইয়ের কাছে সেই দাবিটা আমাদের থাকবে। বাট আমি একটু অন্যরকম একটা প্রশ্ন যেতে চাই, আইব হচ্ছে কি ছোটবেলায় মারামারি বা স্কুল পালানো, স্কুল পালিয়ে সিনেমা দেখা, এগুলো স্কুল পালিয়ে সিনেমাটা খুব একটা বাট মারামারি খুব পছন্দ। কিভাবে বলতেছেন খুব পছন্দ করতাম? মানে কারণ একটা মানুষ মারামারি করছে এটা দেখতে এনজয় করতে হতো। আর তখনকার মারামারি কিন্তু এইরকম মারামারি এরকম ভায়োলেন্স ছিল না, এই ভায়োলেন্স না, মারামারির একটা ধরন ছিল তখন। মারামারি না ঠিক, এটা নোজ টু নোজ আর কি, মানে সবকিছু ঠিক আছে কিন্তু এক হাত দূর থেকে ঝগড়া চলছে, বড় কোনো ক্ষতিকারক হচ্ছে না ওটাতে, না না না, দুজনেই চিল্লাচ্ছে, কেউ কারোটা শুনছে না। আর আমরা যারা দর্শক আমাদের খুব ভালো লাগছে। ভাইয়া তারপর একটু আমি চিটাগং থেকে ঢাকার গল্প শুনি, আর ডেফিনেটলি আপনার সাথে কথা বলছি, এলআরবি নিয়ে কথা বলবো না সেটা তো হয় না। সো এলআরবির পর থেকে 25 বছর গত বছর পার করলেন, এই যে দীর্ঘ পথ চলা টিম মেম্বার বা আরও যারা, সেইখানে নিশ্চয়ই অনেক ফ্রেন্ডরা ছিল, ইনফ্যাক্ট আমি জানি যে দেশের বাইরে আপনার প্রচুর ফ্রেন্ডরা ছিল, একটু শুনতে চাই তাদের কথা। ওরা সবাই এখনো আছে, দুইজন হয়তো মারা গেছে, সাজু মারা গেছে আমাদের বন্ধু যে মায়ামিতে থাকতো, ও গিটার বাজাতো, সাজু মারা গেছে, হেলাররা সবাই আছে, ভালোই আছে। এলআরবি বা তার আগের ব্যান্ড বা তার আগের ব্যান্ড সব কিছু মিলিয়ে মিউজিক্যালি একটা লম্বা জার্নিতে যেটুকু শিখেছি সেটা হচ্ছে ভ্রাতৃত্ব আর ভালোবাসা ছাড়া পৃথিবীতে কিছু নেই আসলে। আর আজকে যে এনটিভিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, আমার আইব বাচ্চুর পক্ষ থেকে, এলআরবির পক্ষ থেকে, বা আমার যারা ভক্তশ্রোতা তাদের পক্ষ থেকে, কারণ বাঁশি নামটা চলে এসছে। আর এই কারণে যে আমাকে নিয়ে অনেক ধরনের প্রোগ্রাম হয়েছে, প্রোগ্রাম আমি করেছি, টক শো, কথায় এখানে গান, মিউজিক, হোয়াটএভার, বাট বন্ধু আমার প্রিয় বন্ধু একজন আমার সম্পর্কে বলবে, এটা প্রথম আমার একটা প্রোগ্রাম, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। ইভেন আমি আসলে খুব খুশি। আওয়ার প্লিজার যে ফাইনালি আপনাকে আমরা পেলাম, এবং আপনার আলী ভাইকেও আজকে পেলাম, এত কিছু বাসি শুধু না, আপনার যে গাওয়া শুরু কিংবা আরও যে গল্পগুলো শুনছিলাম, এটা আসলে তো হিস্ট্রি, এবং এটা শোনারও একটা খুব একটা দরকারও ছিল। আমরা অনেকক্ষণ কথা বলেছি, অনুষ্ঠানের একটা নিয়মে হয়তো আমাদের শেষের দিকে যেতে হয়, কিন্তু ভাইয়া আরও কিছু কথা তো না বললি না। ভাইয়া মা এবং সন্তানের বন্ধুত্বের কথা শুনছিলাম, বাট একটু বলতে চাই যে সেই প্রজন্ম থেকে আপনি এবং তারপর আরেক প্রজন্ম আপনার সন্তানের কথা শুনতে চাই, এবং ওই 3 পুরুষ গানটার কথা মনে পড়ে গেছে আর কি। তো এখন যে আপনার সন্তানের সাথে এক ধরনের ফ্রেন্ডশিপ, বা বাবা ছেলের বা বাবা সন্তানের ফ্রেন্ডশিপটা কতটা জরুরিও? ফার্স্ট অফ অল ইটস ভেরি ইম্পর্টেন্ট। একজন বাবা, আমি একজন বাবাও, কিন্তু আমি শুধু মিউজিক করি তাই নয়, আমি একজন পিতা। আমার 2টা সন্তান আছে, একটা মেয়ে একটা ছেলে। তাদের সাথে আমার যে রিলেশনটা সেটা হচ্ছে ওদের সব কিছু আমার কাছে গ্রহণযোগ্য, সব কিছুই, ওদের সুখ দুঃখ, ওদের ভালো লাগা মন্দ লাগা সব কিছু আমাকে বলবে, আমি শুনবো, এবং আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তাদের পাশে থাকতে। ফ্রেন্ডশিপ নিয়ে কথা, আর শ্রোতাদেরকে একজন এবি কত ভালোবাসে বা আমরা আপনাকে কত ভালোবাসি সেটা হয়তো এই সময় এক সময় জানান দিবে, বাট তাদের সাথে কতটা ফ্রেন্ডলি এই ইনভলভমেন্টটা ফিল। আমি আমার যারা ফ্যান ফলোয়ার্স আছে, যারা ভক্ত রয়েছে, যারা দেখা করেন আমার সাথে মাঝে মধ্যে, এটা ওদেরকে জিজ্ঞেস করলে ওরা ভালো বলতে পারবে। I never acted like an artist. I never acted like that I'm somebody or whatsoever. আমি ওদের কাছে কিছুই না, একজন সাধারণ মানুষ ছাড়া। এবং ওরা আজকে পরিচয় হয়েছে, আক্তার আছে, ফেরদৌস আছে, এবি পলাশ আছে, বিভিন্ন নামের অনেক ছেলেপিলে আছে, সাগর আছে। এরা জীবনের প্রথম দিন আমাকে দেখেছে, রুম্মন আছে, প্রথম দিন দেখেছে, প্রথম দিন থেকে আজ অবধি তাই দেখছে। আলী ভাই আমরা একদম শেষ দিকে আছি, কিন্তু তারপর ভাই কোনো বন্ধুর নাম যদি বলা আবার আলী ভাই একটু কিছু বলবে, তাহলে কিন্তু আবার পরে আমি তো এখানে দুলালের কথা না বললে হয় না। দুলাল আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং বিভিন্ন সময়ে এখনও সময় দিয়ে যাচ্ছে আমাদের সাথে। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সে খুব বন্ধুপ্রিয় একজন মানুষ। এবং চিটাঙে সে যখন ল্যান্ড করে নামে, তখন দেখবে যে তার জুনিয়র অনেক ছেলে, আমি যেটা পছন্দ করি না, আমি কেন আমি রেগে যাই, কেন এতগুলো লোক কেন তোমার সাথে, হ্যাঁ।
তখন সে দেখি কারোর সাথে কানে হাত দিয়ে না দিচ্ছে। এটা কি স্বাভাবিক না? একজন আইয়ুব বাচ্চুকে পেলে তো অনেক না মানুষ সে ভক্ত না, ওরা মিউজিশিয়ান, দে আর মিউজিশিয়ান। ফাইন। হ্যাঁ, কিন্তু ওরা লেগে আছে, আমরা কোনো মানে কথা বলতে পারছি না, মানে ওরা নিজের পারে। মনে, ও আচ্ছা, ওরা এটা। পারে। আবার ও দেখি, বললাম তো, ও একা খেতে পারে না, খাওয়ার সময় সবাইকে ডাকবে, এই তোমরা আসো, কে কোথায় আছো, ফোন করে ডাকেন, আসো, দিয়েছে, খাওয়াই দিল। আলী ভাই একটা বোকার মতো প্রশ্ন করবো আপনাকে। রিমেম্বার দোজ ডেজ অ্যান্ড নাও ডেজ, যখন মাঝে মাঝে ভাবনায় আসে এবি ইজ মাই ফ্রেন্ড, হাউ আর ইউ ফিলিং? ও আই ফিল গ্রেট, রিয়েলি আমি খুব গর্বিত, আমি খুব গর্ববোধ করি, বলতেও পছন্দ করি সবাইকে, জানাতেও পছন্দ করি। আজকে জানাই দিচ্ছি, এবি আমার বন্ধু। অ্যান্ড আলী ভাই সম্পর্কে যেটা হয়তো জানানো হয়নি, ইজ নট জাস্ট এ মোহাম্মদ আলী, ইজ নট জাস্ট এ ডিরেক্টর অফ এ কোম্পানি, উনি কিন্তু চেম্বার প্রেসিডেন্টও চিটাগাংয়ে। চিরাঙ্গে আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, 79টা ব্যান্ড আছে। আপনার 3টা কনসার্ট করি, ওপেন এয়ার কনসার্ট ইয়ারলি। একটাতে দেখেন কীরকম বন্ধু হলে, হ্যাঁ, ঠিক আমার 4টায় ওপেন এয়ার কনসার্ট শুরু হবে, আমি অফিসে যাচ্ছি 11টায়, সে এসে পড়ছে আমি জানি না, হঠাৎ আমাকে ফোন করে বসলো যে আলী তুই কই? আমি অফিসে যাচ্ছি। বলে আমি তো হোটেলে। কোথায়, কখন আসলি? বলে এই তো ফার্স্ট ফ্লাইটে আসছে। আমার ঠিক আছে, আমি বলে কি আমার সাথে দেখা করবি না? আমরা দেখাও করবো, কাজও আছে। পেয়ে বসলাম তাকে, তার সাথে শুধু ড্রামার রোমেল ছিল নাকি, হ্যাঁ রোমেল ছিল, আরও আছে। আমরা ঠিক আছে, তুমি আজকে আমার এরকম প্রোগ্রাম আছে, তুমি আজকে শো করবে। যে হাইস্ট পে, আমি জানি এখনকার যুগে অনেক টাকা নিয়ে অনেক আগের থেকে তাকে শিডিউল নিতে হয়। সে এক কথায় কীরকম বন্ধু হলে এক কথায় সে রাজি, বলে কোথায় যেতে হবে বলবি শুধু, আমরা অমুক যায়। বলে ঠিক আছে, তুই আমাকে আসি 4টা, কয়টা বাজে স্টার্ট করবি? আমি তো 5টায় স্টার্ট করবো। ঠিক 5টা সে ড্রেস পরে বসেছিল, এবং কোথায় ইনস্ট্রুমেন্ট কি কোনো প্রশ্নই করছে না আমাকে, যেহেতু আমি মিউজিশিয়ান, আমি জানি সে কী করবে। কিছু চিটাং থেকে কয়েকজন মিউজিশিয়ান সে নিয়ে নিল। আমি কাউকে ঘোষণা দিতে পারি না যে এবি আসছে, এরকম একটা প্রোগ্রামে এবি আসবে, এটা তো বিশ্বাসযোগ্য নয়। যেহেতু আমার বন্ধু, হ্যাঁ, সে হাজির হলো। হাজির হয়ে তো তাকে আর কন্ট্রোল করা সম্ভব নয়। পুলিশ, আমাদের স্বেচ্ছাসেবক যারা ছিল, ওকে তো আর কন্ট্রোল করতে পারছে না, মানুষ উপরে পড়ছে, ওখানে কী প্রোগ্রাম দেখবে তাকে দেখবে। সে যখন স্টেজ উঠলো, বিশ্বাস করেন তার মনে হয় গান 1 লাইন সে যদি গায় আর 3 লাইন দর্শক গাচ্ছে, এই যে একটা অনুভূতি, আমার তখন আমার কীরকম লাগছিল। এক পর্যায়ে আমি স্টেজে উঠে ওই স্লোগান যেরকম দেয় রাস্তায়, সেরকম তার মাইক্রোফোনটা কেড়ে নিয়ে, হ্যাঁ, এবি এবি করে চিল্লাতে শুরু করলাম। মানে আমিও একটু বাচ্চা ছেলের মতো হয়ে গেলাম। হয়তো আমি যে প্রেসিডেন্ট, আমি যেখানে আসি বক্তৃতা দিলাম কিছুক্ষণ আগে, এটার উদ্বোধন করলাম, এটা সব ভুলে গেছে। বন্ধুকে পেয়ে, আর বন্ধু সেই মূল্য দিয়েছে। তারা বন্ধু সম্পর্কে আর কি বলবো, সব পরিচয়কে ছাপিয়ে বন্ধুত্বই সেখানে প্রধান হয়ে উঠেছে। ভাই একদম শেষ দিকে আছে, বিদায় নিতে হবে। খুব ভালো লাগলো, হয়তো অনেক কথা আরো অজানা রয়ে গেল, অনেক বন্ধুদের কথাগুলো হয়তো ভাবে বলা হলো না নিশ্চয়ই। তবে দুজনকে অভিনন্দন জানাই, বিশেষ করে ভীষণ রকম কৃতজ্ঞতা আলী ভাইকে আমরা পেয়েছি, আপনি আমাদের অনুষ্ঠানে সময় দিলেন। 40 বছরের পুরনো বন্ধুত্ব, 40 বছরের পুরনো বন্ধুত্ব। আমি বিদায় নিতে চাই, একটু বিদায় নিয়ে আসবো, বাট ফাইনালি আমি একটু আপনার হাতে রাখা এই বন্ধুটি সম্পর্কে জানতে চাইবো, যদি আপনি অ্যালাউ করেন। আপনার আঙুলের মূর্ছনায় কিছু শুনতে শুনতে আমরা শেষ করব। প্রিয় দর্শক, আবারও বিদায়বেলা এলাম, এবং আমরা যখন একটা মানুষ বেড়ে উঠি তখন মনের ভিতরে অনেক স্বপ্ন থাকে। একজন এবির গল্প শুনতে শুনতে, বন্ধুত্বের গল্প শুনতে শুনতে হয়তো অনেকে ভাবতে পারেন যে আমার মন কি চাইছে। সেই মন যেটা চাইছে সেটাতে আপনি যদি সফল হন, তাহলে আপনার পরিবার, দেশবাসী, এলাকাবাসী সবাই আপনাকে নিয়ে গর্ব করবে। কিন্তু সেই সফলতার পথে যেতে নিজের উইলিং পাওয়ার এবং এর পাশাপাশি একজন আলী ভাইয়ের মতন বন্ধু থাকাটা অনেক বেশি জরুরি। সেরকম বন্ধু নিজেও হয়ে উঠুন অন্যের জন্য, আপনার জীবনেও সেরকম বন্ধু আসুক, সেই প্রত্যাশায়, সেই আহ্বানে আজকের মতো বিদায় নিচ্ছি। 1 সপ্তাহের অপেক্ষা, এনটিভির পর্দায় আবারও নতুন কোনো প্রিয় মানুষকে নিয়ে তার বন্ধুত্বের গল্প জানাতে চলে আসবো। ভীষণ ভালো থাকুন, বন্ধুর সাথে থাকুন।